If you want to get 10 out of 10 in flowchart, then this video is just for you. Doesn't matter তুমি কি দুর্বল ছাত্র নাকি মেধাবী ছাত্র। I repeat, তুমি যদি 10 এ 10ই পেতে চাও তাহলেই তোমার জন্য এই ভিডিওটা। আদারওয়াইজ ইউ ক্যান লিভ বিকজ এই ভিডিওর মাধ্যমে আমি এমন দুটো রুলসের মাধ্যমে খুব সহজভাবে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কীভাবে ফ্লোচার্ট লিখলে আসলে 10 এ 10 পাওয়া যায় সেই পন্থাটা আমি ব্যাখ্যা করেছি এবং এর সাথে সাথে যে সঠিক ফরমেশনের মাধ্যমে উপস্থাপন করলে টিচাররা কোনো মার্কস কাটার কোনো সুযোগই পাবে না সেই ফরমেশনটাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এবং এর ভিতরে যেসব রুলসগুলার অনেক স্টুডেন্টের জানা থাকে না কিংবা যেটা জানা জরুরি কিন্তু অনেকে বলে যে দেয়ার ইজ নো রুলস ইন ফ্লোচার্ট বাট আই ডোন্ট বিলিভ দিস বিকজ এভরিথিংস ফলো ইটস ওন রুলস সো দ্যাটস ওয়াই তুমি যদি আসলে ফ্লোচার্টে ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য এবং সবশেষে এই রুলসগুলোর ব্যাখ্যা দেওয়ার পরে কীভাবে রুলস মোতাবেক সবচেয়ে সহজভাবে প্যাসেজ থেকে তুমি ফ্লোচার্টটাকে খাতায় লিখতে পারবে এবং সেটাও সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। সো যদি তুমি আসলে ফ্লোচার্টে 10 এ 10 পেতে চাও তাহলে তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আদারওয়াইজ ইউ ক্যান লিভ বিকজ আই নেভার টেল পিপল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই জাস্ট টেল পিপল জাস্ট ওয়াচ দ্য ভিডিও ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং টিল দ্য এন্ড। আর সাথে এটাও একটু যোগ করতে চাই, এসএসসিতে যদি তোমরা ইনফরমেশন ট্রান্সফার এত সুন্দর করে পারো, তোমরা যদি 5 এ 5 পাও এখানে, তাহলে ফ্লোচার্ট তোমরা কেন পারবা না কিংবা এখানে 10 এ 10 কেন পাবা না? কারণ হয়তো বা একটাই, কারণ এখানে তোমার টিচাররা একটু কঠিনভাবে শেখায় এবং একটা রিউমার আছে যে এটা একটা নতুন টপিক ইন্টার ফার্স্ট ইয়ারে আর এই টপিকে আসলে সবাই খারাপ করে। সো এই রিউমার থেকে আসলে তোমরা কনফিডেন্সটা হারিয়ে ফেলো, দ্যাটস ইট। বাট ট্রাস্ট মি, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন flowchart and information transfer. They both are same and ultimately তুমি ইনফরমেশন ট্রান্সফার করলে ফ্লোচার্টও পারবা বিকজ তুমি কিন্তু এই আমাদের ফ্লোচার্ট অ্যান্সার করার সময় এখানে অপশন হিসাবে তোমাদের সিলেবাসে কিন্তু ইনফরমেশন ট্রান্সফারও আছে, ইভেন ইন্টারমিডিয়েটেও তোমাদের ইনফরমেশন ট্রান্সফারও আছে। সো তোমাদের অবশ্যই বুঝতে হবে যে ইনফরমেশন ট্রান্সফার আর ফ্লোচার্ট দুটোই কিন্তু একই ধাঁচের, এই বলেই তোমাকে একটা অপশন দিয়েছে। সো বেসিক্যালি ফ্লোচার্টটা আমাদের বোর্ড পরীক্ষায় বেশি আসে কারণ হচ্ছে এটা একটু অ্যাডভান্স, আর অ্যাডভান্স বলে এমন না যে এটা ক্রিটিক্যাল, ইটস জাস্ট সেম অ্যাজ দ্য ইনফরমেশন ট্রান্সফার। জাস্ট তোমাকে ইনফরমেশনটাকে প্যাসেজ থেকে একটা সেম প্যাসেজ দেওয়া থাকবে, সেটা অবশ্যই বই থেকে আসবে, ওই প্যাসেজ থেকে জাস্ট তোমাকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং তোমার একটা বক্সে সেট করতে হবে, দ্যাটস ইট। এই ভিডিওতে আমি আসলে ফ্লোচার্টে কিছু রুলস দেখাবো এবং যে রুলসগুলো আসলে খুবই ইজি এবং এই রুলসগুলো দেখার পরে ফ্লোচার্টে তোমার আগামী 2 বছর কিংবা এইচএসসি কিংবা অ্যাডমিশনেও যদি তোমার ফ্লোচার্ট রিগার্ডিং কিছু থেকে থাকে তাহলে তোমার কোনো সমস্যাই হবে না। তাহলে সরাসরি ফ্লোচার্টের রুলস আমরা চলে যাই, যেখানে হচ্ছে আমি ফ্লোচার্টের রুলসকে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বক্স মেকিং রুলস আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। বেসিক্যালি বক্স মেকিং রুলসটা হচ্ছে যে ফ্লোচার্টে যে একটা বক্স থাকে ওই বক্সের ক্রাইটেরিয়া, আর হচ্ছে গ্রামাটিক্যাল রুলসটা হচ্ছে যে ওই বক্সের ভিতরে আসলে কীভাবে গ্রামার অনুসরণ করে তোমার ফ্লোচার্টটাকে কমপ্লিট করতে হয় এইটাই। আর বক্স মেকিং রুলসের মধ্যে আরও দেখো আমি ব্যাখ্যা দিয়েছি যে এখানে 1+5 বক্স বানাতে হবে। এখানে 1+5 বক্স মানে হচ্ছে একটা বক্স তোমার এখানে প্রশ্নে দেওয়া থাকবে এবং বাকি 5টা বক্স তোমার নিজে বানিয়ে লিখতে হবে, বিকজ তুমি যে ফ্লোচার্টে বক্স না বানাও তাহলে তোমাকে কোনো মার্কসই দেওয়া হবে না। সো বক্স ইজ ম্যান্ডেটরি ফর কমপ্লিটিং এ ফ্লোচার্ট। সেকেন্ডলি, তোমার এই বক্সের ভিতরে ফ্রেজ অথবা শর্ট পয়েন্টস অথবা ছোটো বাক্য আকারে লিখতে হবে, এখানে বড় কোনো লাইন অথবা কমপ্লিট একটা সেন্টেন্স লেখা যাবে না। মানে তোমার প্রথম বক্সের ফরমেশনটা অনুসরণ করে একই রকমের ফ্রেজ অথবা শর্ট পয়েন্টস অথবা ছোটো বাক্য আকারে লিখতে হবে। এখানে তুমি বেশি কমপ্লেক্স করার আসলে দরকার পড়ে না বিষয়গুলো। থার্ডলি দেখো, অক্সিলারি ভার্ব কিংবা মডেল ভার্ব আর অ্যাডভার্ব বসবে না কখনো ফ্লোচার্টের ভিতরে। এখন অক্সিলারি ভার্বটা আসলে কি? অক্সিলারি ভার্ব হচ্ছে এমএস আর ওয়াজ ওয়ার, তোমরা জানো। মডেল ভার্ব তো তোমরা জানো, শুড, কুড, মে, মাইট, উড, দ্যাটস ইট। আর অ্যাডভার্ব তো ব্যাখ্যা দিতে হবে না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা তোমরা ছোটোবেলায় পড়েছো। আর বক্সের ভিতরে আসলে তথ্য লেখার পরে কখনো ফুল স্টপ বসে না। আর এই 4টা রুলস আসলে বেসিক রুলস এবং ফরমেশনটা তোমাকে আমি নেক্সট স্লাইডে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফ্লোচার্টের ফরমেশন, এটা হচ্ছে ফার্স্ট ফরমেশন। তুমি এই ফরমেশনও ফলো করতে পারো, বাট এই ফরমেশন ফলো করলে আসলে খাতার মধ্যে একটু হিজিবিজি হয়ে যায়। সো আই উড প্রেফার সেকেন্ড ফরমেশন। তুমি চাইলে এই ফরমেশনও ফলো করতে পারো। আর দেখো, ফ্লোচার্টের পরে কিন্তু তোমার এই 1, 2, 3, 4 এই নাম্বারিংগুলো করতে হয় অবশ্যই, এবং এই নাম্বারিংগুলোর পরে এই মাঝখানে একটা তীর চিহ্ন বসাতে হবে। আর দেখো, প্রতিটা ফ্লোচার্টের মধ্যেই তীর চিহ্ন বসাতে হবে মাস্ট। আর শেষে যদি তুমি একটা ভালো মার্কস পেতে চাও, মানে টিচারের সামনে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও ইউ আর বেটার দেন সাম আদার গাইজ, দেন তুমি নিচে লিখে দিবা ফিগার ফ্লোচার্ট, দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার বক্স মেকিং রুলস।
সো আমরা গ্রামাটিক্যাল রুলসে চলে যাই, অর্থাৎ বক্সের ভিতরে যে গ্রামার অনুসরণ করে তোমরা ফ্লোচার্টটা কমপ্লিট করবা। সো প্রথম রুলসটা হচ্ছে গিভেন ইনফরমেশনের পর থেকে প্যাসেজ হতে সিরিয়াল অনুযায়ী তথ্য বাছাই করে ফ্লো করাতে হবে। অর্থাৎ গিভেন ইনফরমেশনটা আসলে কী জিনিস? গিভেন ইনফরমেশন হচ্ছে এই যে ফ্লোচার্টের প্রথম বক্সে আমি তো বলেছিলাম 1+5, 1 নাম্বার বক্সের মধ্যে যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্য অনুসারে সেই তথ্যবর্তী ইনফরমেশনগুলোকে তোমার ফ্লোচার্টে বসাতে হবে। অর্থাৎ সেই তথ্যের আগের কোনো ইনফরমেশন তুমি এই বক্সগুলোয় তুমি বসাতে পারবা না। সো এটাই হচ্ছে গিভেন ইনফরমেশন। আর পরবর্তীতে হচ্ছে রুল নাম্বার 2। দেখো রুল নাম্বার 2 হচ্ছে ফ্লোচার্টের শুরুতে প্রথম বক্সে যদি সাবজেক্ট অথবা নাউন দিয়ে শুরু হয়, এরপরের প্রতিটি বক্সের শুরুতে সাবজেক্ট অথবা নাউন হবে। অর্থাৎ দেখো যদি এই প্রথম বক্স যদি নাউন অথবা তোমার প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে পরবর্তীতে যে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 প্রতিটা বক্সেই তোমার নাউন এবং প্রোনাউন দিয়ে শুরু হবে। এবং এখানে আরেকটা কনফিউশন আছে, যদি তোমার এই বাকি 5টা বক্সে নাউনের পরিবর্তে তুমি প্রোনাউন ফর্ম বসাতে পারবা। অর্থাৎ তুমি বাকি 5টা বক্সে কখনো যদি শুরুটাতে সাপোজ মিনা দিয়ে শুরু হলো, সাপোজ মিনা গোজ টু স্কুল, সো বাকি কাজগুলোতে মিনা ইট রাইস, তারপরে মিনা ওয়াচ টিভি, বাকিগুলো সবগুলো ক্ষেত্রে তুমি মিনা মিনা বসাতে পারবা না, বিকজ যেহেতু আমরা নাউনের পরিবর্তে আমরা রুলসে দেখেছি একটা প্রোনাউন তুমি ইউজ করতে পারবা। সো বাকি নাম্বার 2, 3, 4, 5, 6 বক্সগুলোতে তুমি শি ইউজ করতে পারবা। সাপোজ ফার্স্ট লাইনে আছে যে মিনা গোজ টু স্কুল, দেন তুমি লিখতে পারবা শি ইট রাইস, শি ওয়াচেস টেলিভিশন, দ্যাটস ইট। তারপরে দেখো রুল নাম্বার 3, ফ্লোচার্টের শুরুতে ভার্ব দিয়ে শুরু হলে বাকি সবগুলো ভার্ব দিয়ে শুরু হবে। এখন দেখো ভার্ব কিন্তু অনেক ক্রাইটেরিয়াতে হইতে পারে। এখন আমি যদি তোমাকে সহজ বাক্যে বলে দিতাম যে ফ্লোচার্টের রুলস আসলে একটাই, যে তোমার শুরুতে যা হবে এটাই পুরাটাই ফ্লো করবে, বাট এটা তোমার কনফিউজড হয়ে থাকবে। এই জন্য আসলে তোমাকে এই রুলসগুলো আমি 6টা ভাগে ভাগ করেছি, যেন তোমরা আসলে খুব সহজেই ক্যাচ করতে পারো প্রতিটা রুলসগুলো, এবং যে কোনো প্রান্তের যে কোনো পর্যায়ের ফ্লোচার্ট তোমরা খুব সহজেই পারো। সো এই ভার্বগুলো আসলে মেইন, এটা হচ্ছে ফ্লোচার্টের মানে তোমার রুলসের বস বলা হয়, বিকজ এই রুলসটা যদি তুমি পারো তাহলে ফ্লোচার্টে কোনো সমস্যা থাকবে না। দেখো এখন এই ভার্বগুলোকে কী ক্রাইটেরিয়াতে থাকতে পারে? সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অথবা জেরান্ড। তোমার মোস্ট অফ দ্য বোর্ড এক্সামস কোশ্চেন্স হ্যাভ বিন মেড বাই দিস রুলস। তোমার এই রুলসটা ফলো করেই তোমার বোর্ড কোশ্চেনগুলো করা হয়, বিকজ তোমার জেরান্ড দিয়ে তোমার শুরু হয়ে থাকে প্রথম বক্সটা। সো প্রথম বক্সে যদি তোমার এই প্রথম বক্সটা যদি জেরান্ড থাকে, তাহলে প্রতিটা ফ্লোচার্টের প্রতিটা বক্সেই তোমার জেরান্ড ইউজ করতে হবে। এবং আমি তোমাকে এক্সাম্পল সহ দেখিয়ে দিয়েছি পরবর্তীতে। দেখো আরেকটা হচ্ছে 2+ মেইন ভার্ব, অর্থাৎ ভার্বের শুরুতে যদি টু থাকে এবং পরবর্তীতে মেইন ভার্ব থাকে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভ দিয়ে যখন একটা বাক্য শুরু হবে, তখন বাকি 6টা বক্সের 6টাতেই তোমার ইনফিনিটিভই বসাইতে হবে। অর্থাৎ শুরু করতে হবে টু দিয়ে, দেন শেষ করতে হবে মূল ভার্ব দিয়ে। আমরা 3rd নাম্বার রুলসে যাই। দেখো এখন জিরান্ড নিয়ে সাপোজ একটা সমস্যা ফেস করছো, তোমরা জিরান্ড দিয়ে আর কোনো বাক্য বানাতে পারছো না, অথবা এমন কোনো ওয়ার্ড আছে যেটা দিয়ে তুমি কোনোভাবেই তুমি ভার্ব প্লাস আইএনজি করতে পারছো না, সেক্ষেত্রে তুমি হ্যাভিং ইউজ করতে পারো এবং সেক্ষেত্রে বিং ইউজ করতে পারো। সো তুমি রুল নাম্বার 1 ইজ কানেক্টেড টু রুল 3 অ্যান্ড রুল 4। তো এটার সাথে এই দুটো তুমি কানেক্ট করতে পারো, মানে তোমার পরিস্থিতির সাপেক্ষে। সো দিস আর দ্য মেইন গ্রামাটিক্যাল রুলস। আর এই রুলসগুলো যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। তারপরে আসো যে রুল নাম্বার 4-এর মধ্যে যে বাই প্লাস জিরান দিয়ে যদি শুরু হয়, সাপোজ বাই গোয়িং স্কুল, বাই প্লেয়িং ফুটবল, বাই ওয়াচিং টিভি, তাহলে তোমার পরবর্তী 5টি বক্সেই বাই প্লাস জিরান থাকবে। আর একটা কথা, জিরান মানে কিন্তু তোমরা কমপ্লেক্স করে ফেলো না, এটা হচ্ছে জাস্ট ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ যে ভার্বের সাথে আইএনজি বসলে মানে এটা নাউন এবং ভার্ব উভয় রূপেই কাজ করে। যেমন ওয়াচিং টিভি, তারপরে হচ্ছে গোয়িং স্কুল, প্লেয়িং ফুটবল এক্সেট্রা, এগুলো হচ্ছে একটা জিরান্ড। সো দ্যাটস ইট। তারপরে হচ্ছে রুল নাম্বার 5 আমরা চলে আসি। রুল নাম্বার 5 কি? রুল নাম্বার 5 হচ্ছে ফ্লোচার্টের প্রথম বক্সে যদি পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, তাহলে বাকি 5টি বক্সে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে সবচেয়ে বেশি ভুল করে পোলাপানি। কেন ভুল করে? কারণ পাস্ট পার্টিসিপলকে অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট ভাবে, বাট পাস্ট পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট আর নট সেম। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পিপি ফর্ম, যেটা তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট করার সময় করেছো, যে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি ফর্ম। যেমন আই হ্যাভ গান টু স্কুল, মানে আমি অলরেডি ক্লাসে গিয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, এই যে আমি যে বললাম যে গান অথবা এই যে ইটেন, সো এইগুলো এক একটা আসলে তোমার পাস্ট পার্টিসিপলের উদাহরণ। হোপফুলি এটা তোমরা জানো, আসলে যারা জানে না তাদের জন্য বললাম। আর তোমার যদি এই পার্টিসিপল দিয়ে শুরু হয়, তুমি নির্দ্বিধায় সবগুলো পার্টিসিপল দিয়ে শেষ করবে। তারপরে দেখো যে রুল নাম্বার 6 অ্যান্ড দ্য লাস্ট রুল, ফ্লোচার্টের শুরুতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হলে বাকি 5টি বক্সও অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে শুরু হয়। এখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে কি? এটা হচ্ছে তোমার শুরুতে একটা অ্যাডজেক্টিভ থাকবে আর পরবর্তীতে একটা নাউন থাকবে। যেমন বিউটিফুল গার্ল, স্ট্রং উইমেন এক্সেট্রা।
ঠিক আছে, পাওয়ারফুল বয়। এখন শুরুতে পাওয়ারফুল হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ, আর পরে হচ্ছে বয় হচ্ছে নাউন। এই সিস্টেমে যদি তোমার ফ্লোচার্টের প্রথম বক্স দেওয়া থাকে তাহলে তোমার ফ্লোচার্টের বাকি 5টা বক্সও তোমার সেম প্রসিডিউরে তোমার আগাইতে হবে। এই তো এইগুলোই হচ্ছে তোমার কয়েকটা রুলস ছিল। হোপফুলি এই রুলসগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। এখন হচ্ছে আমরা এক্সাম্পলের সাহায্যে আসলে কীভাবে ফ্লোচার্টটাকে আমরা উপস্থাপন করব, কীভাবে মেক করবো সেটা দেখবো। তাহলে এখানে প্রসঙ্গিত থাকবে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস অফ তেরেস্কোভা, মানে তোমার ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে এখানে মূল তোমার হেডিং পয়েন্টটা কি, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ এইটাকে কেন্দ্র করেই তোমার ফ্লোচার্টটাকে কমপ্লিট করতে হবে, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। সো আমি এই প্যাসেজ থেকে যে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আছে তেরেস্কোভার, এই ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলোকে আমি হেডলাইন করব, রেডমার্ক করবো, এবং সেগুলোকে আমি প্রতিটা ফ্লোচার্টে এভাবে দিয়ে দিব, আসলে প্রতিটা ফ্লোচার্টে আমরা বসিয়ে দিব। সো আমরা শুরু করি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলোকে। কী কী ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আছে আসলে তেরেস্কোভার, শুরু থেকে দেখি যে তুমি আরেকটা কথা, যে আমি যে 6টা পয়েন্ট দিলাম, আমি যে নতুন 5টা পয়েন্ট এখানে দিলাম, আমি আমার মতো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলো এইটা, কিন্তু তোমার মতো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অন্যগুলো হইতে পারে। যেমন সাপোজ আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে তেরেস্কোভা। দেখো আরেকটা জিনিস কি, তেরেস্কোভা ওয়াইল ট্রাভেলিং টু স্পেস, মানে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলো কখন করেছে, স্পেসে ট্রাভেল করার সময় করেছে। সো প্রশ্ন বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো দেখো স্পেসে ট্রাভেলের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস ছিল আমার মতে, since the successful launch of the spacecraft Vostok 5 on 1963, Tereskova began preparing her own flight. আচ্ছা যাই হোক, এটা দেখো এই লাইনটা কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, বাট এটা অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সো এটা হচ্ছে একেবারে এই যে রুল নাম্বার 1টা দেখো, এটা হচ্ছে তোমার গিভেন ইনফরমেশন। সো যেহেতু এটা একটা গিভেন ইনফরমেশন, সো এইটার আগে অর্থাৎ এর আগে যে কোনো জিনিস, মানে এখান থেকে এই যে এই পর্যন্ত কোনো কিছু আমি নিতে পারবো না, দ্যাটস ক্রস এগুলা, কারণ গিভেন ইনফরমেশনের পর থেকে আমাকে বাছাই করতে হবে। সো এর পরবর্তীতে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসগুলো আমরাকে খুঁজে বের করবো। সো এর পরবর্তীতে আমার মতো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে এই যে শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, মানে সে পৃথিবীকে 48 বার প্রদক্ষিণ করেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, বাট হ্যাঁ এখন এটা আমরা বসাই দেবো। বাট বিফোর দ্যাট আমাদের অবশ্যই ফলো করতে হবে একটা গ্রামাটিক্যাল রুলস। এখানে শুরু কী দিয়ে শুরু হচ্ছে, তোমার তেরেস্কোভা লঞ্চ, তেরেস্কোভা রাইট, এখানে তোমার শুরু হচ্ছে তোমার ইয়া দিয়ে, নাউন দিয়ে। তাহলে নাউন, এই যে নাউন প্লাস কী দিয়ে শুরু, ভার্ব। তাহলে আমিও এই নাউন প্লাস ভার্ব এই সিস্টেমটা পুরোটা ফলো করবো। তাহলে নাউন কোনটা, এই যে তেরেস্কোভা। সো আমি নাউনের পরবর্তীতে আমি তোমাকে রুলসে এই যে অলরেডি বলেছিলাম, দেখো 2 নম্বর রুলসে যে নাউনটির পরবর্তীতে প্রোনাউন ফর্ম বসবে। সো এখন তেরেস্কোভার পরিবর্তে আমি কি লিখেছি, প্রোনাউন ফর্ম লিখেছি শি। সো শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস। এই যে এইটা একটু আমি চেঞ্জ করেছি, দ্যাটস ইট, আর তো কিছুই না। দেখো এখানে কিন্তু হুবহু এইটাই লেখা আছে এখানে, শি অরবিটেড দ্য আর্থ। আবার দেখো ভার্ব কিন্তু আছে তোমার পাস্ট ইনডিফিনিট। সো এখানে পাস্ট ইনডিফিনিট অরবিটেড অলরেডি আছে, সো এটা আর চেঞ্জ করা লাগেই নেই। সো কত ইজি দেখছো। তারপর নাম্বার 3তে চলে আসি আমরা। নাম্বার 3তে আমার মতো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে দেখো, দেখো শি অলমোস্ট স্পেন্ড 3 days, মানে সে 3 দিনের মতো স্পেসে থেকেছে। সো এটা কিন্তু একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা ওর কর্মশালা, তাই না? সো আমি এটা লিখতে পারি। তো দেখো আমি লিখে দিয়েছি শি স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস। আর দেখো প্রথমটা কি নাউন, আর সেকেন্ডটা কি এই যে ভার্ব। সো ভার্বটা পাস্ট ইনডিফিনিট আছে, আর নাউনটা আমি প্রোনাউন রূপে লিখেছি। এই তো তারপর নাম্বার 4-এ চলে যাই, দেখি যাই সে কী করেছে। নাম্বার 4 ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, শি লগড more flight time than the combined time of all American astronauts who had flown before that date। মানে ওই তারিখের আগে যতগুলো আমেরিকান অ্যাস্ট্রোনট অথবা নভোচারীরা তোমার স্পেস ভ্রমণ করেছে, যতগুলো লক টাইম তারা মানে গ্যাদার করেছে, তার চেয়ে সবচেয়ে বেশি লক টাইম গ্যাদার করেছে হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। সো এটা একটা ওয়ান অফ দ্য রেকর্ড ব্রেকিং ইভেন্ট, আর একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। সো আমি লিখতে পারি শি লগড মোর ফ্লাইট টাইম দেন অল আদার অ্যাস্ট্রোনট। এখন 5 নম্বরে চলে যাই, দেখো হচ্ছে শি টুক ফটোগ্রাফ অফ হরাইজন। এখানে দেখো শি টুক ফটোগ্রাফস অফ দ্য হরাইজন। এখানে দেখো অ্যান্ড টুক বলা আছে, কিন্তু এখানে কিন্তু শি নাই, বাট আমার এখানে একটু চেঞ্জ করতে হবে, যে শি আনতে হবে, বিকজ এটা আমার রুলস। নাউন দিয়ে শুরু হবে, আর নাউনের পরিবর্তে প্রোনাউন বসবে। সো আমি শি এর পরিবর্তে একটা প্রোনাউন, তেরেস্কোভার পরিবর্তিতে প্রোনাউন বসিয়েছি শি, এবং ভার্বের তোমার পাস্ট, এখানে ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ফর্ম, দিস ইজ নট দ্য পিপি ফর্ম অথবা এখানে এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম না। পাস্ট পার্টিসিপল ফর্ম হলে কিন্তু টেকেন থাকতো। সো এটা অবশ্যই মনে রাখবা, শি টুক ফটোগ্রাফস অফ হরাইজন, মানে সে দিগন্ত সীমার ছবি নিল। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস অবশ্যই।
তারপরে এবং সর্বশেষ ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আমরা চলো একটু ফাইন্ড আউট করি। এই যে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বিকোভস্কি অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশচেভ বাই রেডিও। মানে সে আরেকজনের সাথে, আরেকজন নভোচারীর সাথে, বিকোভস্কি হচ্ছে আরেকজন নভোচারী ছিল যে হচ্ছে ভস্টক 5-এ লঞ্চ করেছিল স্পেসে, তার সাথে কিন্তু তিনি ওই নভোচারে থাকা অবস্থায়, তোমার স্পেসে থাকা অবস্থায় তিনি যোগাযোগ করেছিল। সো এটাও একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। আবার সাথে সাথে সোভিয়েত লিডার ক্রুশচেভ এর সাথেও কিন্তু রেডিওতে যোগাযোগ করেছিল। তো এই দুইটাই ইম্পর্টেন্ট, বাট তোমার কিন্তু বক্স আছে মাত্র একটা বাকি। সো তুমি যে কোনো একটা বসাইতে পারো, ডাজেন্ট ম্যাটার যে তোমার দুইটাই বসাইতে হবে। তুমি চাইলে বিকোভস্কিটা বসাইতে পারো, অথবা তুমি চাইলে সোভিয়েত লিডার ক্রুশচেভেরটাও বসাইতে পারো। সো আই উড প্রেফার ক্রুশচেভ বিকজ যেহেতু উনি সোভিয়েত লিডার ছিল ক্রুশচেভ। সো আমি লিখেছি শি কমিউনিকেটেড উইথ দ্য সোভিয়েত লিডার। এই যে দেখো প্রোনাউন প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট ফর্ম। সো শি কমিউনিকেটেড উইথ সোভিয়েত লিডার ফ্রম দ্য স্পেস। ওকে, এই বড়ো বাক্যটাকে আমি একটু ছোটো করে ফেলেছি। এই তো দ্যাটস দ্য ফ্লো চার্ট। লুক, এখন এইটা আর ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? আই হোপ নো। দেখো তোমাকে আরেকটা আমি ইজি ফ্লো চার্ট দেখাই। সো এখানে লাস্ট আরেকটা এক্সাম্পল দেখো, এখানে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালেন্টিনা তেরেস্কো। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোর ক্যারেক্টারিস্টিক অথবা গুণাবলী সম্পর্কে একটা ফ্লো চার্ট তৈরি করো। তো তোমার অবশ্যই ক্যারেক্টারগুলোকে ফ্লো চার্ট হিসেবে দিতে হবে। আবার প্রথমটা দেখো আমি তোমার বক্সের মাধ্যমে দিয়ে দিয়েছি প্রশ্ন আকারে, যেটা হচ্ছে অলরেডি দেয়া আছে অ্যাম্বিশিয়াস পারসন। সো দেখো অ্যাম্বিশিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর পারসন হচ্ছে নাউন। সো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ এই রুলসটা ফলো করে প্রতিটা ফ্লো চার্ট তোমার কমপ্লিট করতে হবে এবং প্রতিটা বক্সে তোমার ফ্লো করাইতে হবে। দেখো বাকিগুলো যেগুলো লিখেছি আমি, তুমি একটা প্যাসেজ দেওয়া থাকবে, তুমি ধরে নিতে পারো এই প্যাসেজ, অথবা তোমাকে আরও শর্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই শর্ট প্যাসেজ থেকে তুমি যতটুকু বুঝবা অথবা তোমার ওর ক্যারেক্টার থেকে মানে যেরকম একটা ধারণা তুমি পাবা, ওই ধারণা থেকেই তুমি আসলে লিখতে পারবা। বিকজ এই ফ্লো চার্টগুলো আরও সহজ হয়, কারণ তুমি অ্যাডজেক্টিভ মানে যা ইচ্ছা তাই লিখতে পারবা। অ্যাডজেক্টিভ মানে তার গুণাবলী, অর্থাৎ সেই মানুষের হয় কেমন, সে অ্যাম্বিশিয়াস ছিল, সে হার্ড ওয়ার্কিং ছিল, সে সেলফ এডুকেটেড ছিল, বিকজ সে কিন্তু একটা ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে তোমার পড়ালেখা কমপ্লিট করেছে। এটা তুমি প্যাসেজটা পড়লেই বুঝবা। সে ওয়েল ট্রেন ছিল, বিকজ স্পেস ট্রাভেলের জন্য তাকে অনেক ভালোভাবে ট্রেন করা হয়েছিল, তোমার প্যারাশুট জাম্পিং করানো হয়েছিল, ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল অনেকগুলো, তারপরে ফিজিক্যাল ট্রেনিং করানো হয়েছিল। তারপরে দেখো সে ইজ এ ব্রেভ ওম্যান। অবশ্যই তিনি একটা ব্রেভ ওম্যান, কারণ হচ্ছে তিনি ব্রেভ না থাকলে কিন্তু স্পেস ট্রাভেল করতে পারতো না। আর উনি কিন্তু প্যাসেজের শেষে বলেছে যে তার শেষ স্বপ্ন হচ্ছে মার্সে ট্রাভেল করা। ইভেন এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি হয়, মানে সে আর যদি ফেরত না আসে তাও তিনি ওইখানেই জার্নি করতে চায়। সো আলটিমেটলি সে ইজ এ ব্রেভ ওম্যান। সো এইটাও একটা তার গুণাবলী অর্থাৎ ক্যারেক্টার। আর লাস্ট ওয়ান ক্যারেক্টার হচ্ছে সে ইজ এ পলিটিক্যাল পার্সন, বিকজ তার এইসব স্পেস ট্রাভেল শেষে কিন্তু তিনি পলিটিক্সে ইনভলভ হয়ে যান এবং তিনি এখন বর্তমানেও জীবিত এবং তিনি বর্তমানে কিন্তু একটা পলিটিক্যাল পোস্টে আছে, লোয়ার হাউসের একটা রিপ্রেজেন্টেটিভস তিনি বর্তমান রাশিয়ান ফেডারেশনের। সো আলটিমেটলি তুমি হোপফুলি তুমি বুঝতে পেরেছো আসলে কীভাবে আসলে আমাদের প্রশ্ন বুঝে আমাদের ফ্লো চার্টগুলোকে প্রথম বক্স সাপেক্ষে পরবর্তীগুলোকে ফ্লো করাতে হয়। বাট ইউনিট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এই প্র্যাকটিসটা তোমাদেরকে আমি আরও ক্লিয়ারলি করানোর জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আসলে এই যে এই কঠিন রুলসের প্র্যাকটিসটা আছে বেশি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অথবা জিরান্ডের প্র্যাকটিসটা আমি তোমাকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, এবং আরেকটা 2+ মেইন ভার্ব যেটা আছে অথবা ইনফিনিটিভ, এই দুইটা রুলসের প্র্যাকটিসের জন্য আরেকটা ভিডিও বানাচ্ছি, যেখানে তোমার একাধিক এক্সাম্পলের মাধ্যমে আমি আরও ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে তোমার রিপ্রেজেন্ট করেছি। সো তোমাকে ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, এবং এই ভিডিওতে যদি তোমরা কোনো সমস্যা ফেস করে থাকো তাহলে ফিল ফ্রি টু আস্ক মি এনিথিং।